হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ডাব্লিউপি এবং কেপি মেন এক্সামকে টার্গেট করে যে লীলারয় ম্যামের যে নতুন বইটা 24-এর যে বইটার আমরা অঙ্কের সমাধান করেছিলাম, তো আজকের ক্লাসটা হচ্ছে কি 10 নম্বর ক্লাস। ঠিক আছে, আজকের ক্লাসটা হচ্ছে 10 নম্বর ক্লাস। এছাড়াও আমরা জিআই সমাধান করে থাকি। দুপুর 2:30-এ তোমরা জিআই পেয়ে যাবে, আর সকাল 7টার সময় অঙ্কের ক্লাস পেয়ে যাবে। ঠিক আছে, তো এর আগের ক্লাসগুলো যারা যারা দেখোনি, প্লে লিস্ট করা আছে, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। দেখো, ফার্স্ট কোশ্চেন এখানে বলা আছে যে এই পি এর 1/4 সমান কিউ এর 1/5, তবে পি কিউ এর শতকরা কত? তাহলে এর মানে আমরা কি জানি? গুণ জানি। তাহলে এটা আমরা গুণ করলাম। ঠিক আছে, এবার পি এর সাথে 1 যদি গুণ করে দাও, ওপর গুণ হবে। তাহলে পি এর সাথে 1 গুণ করলে ওপরে পি, তলায় হবে কত? 4। একই রকমভাবে ওপরে হচ্ছে কিউ, তলায় হচ্ছে কত? 5। এবার যার সামনে যেটা থাকে তার সেটা মান আমরা অনুপাতে দেখেছি। তাহলে এদিকে পি এর মান হচ্ছে 4 আর কিউ এর মান হচ্ছে কত? 5 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে পি এর মান হচ্ছে 4 আর কিউ এর মান হচ্ছে 5। কিংবা এটাকে যদি আরেকটু বেশিকে তোমরা যদি শিখতে চাও, তাহলে দেখো 5-এর সাথে পি গুণ করলে কত হবে? 5p সমান 4-এর সাথে কিউ গুণ করলে কত হবে? 4q। তাহলে পি বাই কিউ সমান কত হবে? তাহলে কিউ এর সাথে 4 গুণ হয়ে আছে, তাহলে 4 ওপরে, তলায় হবে কত? 5। এবার এখানে বলা আছে এই পি এর মান দেখো 4, এখানে যেটা পেয়েছিলাম, আর কিউ এর ভ্যালু দেখো 5, এখানে যেটা আমরা পেলাম। এবার কি বলা আছে? পি কিউ এর শতকরা কত? তাহলে কিউ এর যার সাথে এর থাকবে সেটাকে আমরা তলায় লিখব। তাহলে এই কিউ এর সাথে আছে, তাহলে কিউ এর মান হচ্ছে 5, আর পি বলা আছে, তাহলে এটা উপরে 4 ইন্টু হচ্ছে 100। 5 দিয়ে কাটো, 5 20 100, 4 20 80% কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এই প্রশ্নের উত্তর। ঠিক আছে, 80% হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখান থেকে যদি আমরা দেখি আরেকটু, যদি এটা হচ্ছে ট্রিক্স, এবার এটা যদি তোমরা পরীক্ষা হলে গুলিয়ে যায় তখন কি করবে? তখন করবে কমা থাকলে আমরা জানি সমান। তাহলে পি সমান কিউ এর মানে কি? গুণ চিহ্ন। শতকরা কত? ধরলাম শতকরা x%, পার্সেন্ট উঠে কি হলো? তলায় 100 হলো। যার সামনে যেটা আছে তার সেটা মান পুট করো। তাহলে পি এর মান কত? 4 সমান কিউ এর মান কত? 5 গণিত এক্স বাই কত? 100। এক্স বাই হচ্ছে 100। 5 দিয়ে কাটো, 5 20 100, তাহলে এক্স সমান কত? 4-এর সাথে 20 গুণ করলে কত হবে? 80%। ঠিক আছে, 80% কারেক্ট অ্যান্সার। কোন অপশানে আছে? অপশান ডি। এ একটি কাজ 10 দিনে এবং বি সেই কাজটি 15 দিনে করতে পারে। সি এর সাহায্যে তারা 5 দিনে কাজটা সম্পূর্ণ করে কাজটির জন্য তারা 8,790 টাকা পায়, তবে বি কত টাকা পেয়েছিল? তাহলে এ একটা কাজ কত দিনে করছে? এ একটা কাজ 10 দিনে করছে। ঠিক আছে, বি কাজটা করছে কত দিনে? বি কাজটা করছে 15 দিনে কাজটা করছে। ঠিক আছে, আর সিকে সাহায্য, যখন সি এর সাহায্য নিচ্ছে, মানে এ প্লাস বি তো কাজ করছিলই, এবার সি এর সাহায্য নিচ্ছে মানে প্লাস সি। এবার সি এর সাহায্য নিয়ে কাজটা করছে 5 দিনে। তাহলে 10 5 15-র লসাও কত হবে? সেটা হয়ে যাবে আমাদের টোটাল কাজ। তাহলে 30 ইউনিট, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে এর ইফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট, বি এর ইফিসিয়েন্সি হচ্ছে 2 ইউনিট, আর 3 জনের ইফিসিয়েন্সি কত? 6 ইউনিট। ইউনিটের ওপর নির্ভর করে টাকাকে কিন্তু ভাগ করা হয়। যার যত ইউনিট বেশি, ইউনিট মানে কি? ইফিসিয়েন্সির কথা বলছি। ইফিসিয়েন্সির ওপর ভিত্তি করে কিন্তু টাকাকে ভাগ করা হয়। যার ইফিসিয়েন্সি যত বেশি সে তত বেশি টাকা পাবে। এখানে 3 জনের এত টাকা পেয়েছে, আর 3 জনের ইফিসিয়েন্সি হচ্ছে 6 ইউনিট। তাহলে এখানে আমরা 6 ইউনিটের অনুযায়ী সেটাকে ভাগ করব। বলতে পারি 6 ইউনিট সমান হচ্ছে 8,790। তাহলে 1 ইউনিটের ভ্যালু বের করতে হবে। এখানে বলা আছে বি কত টাকা পেয়েছিল। তাহলে বি এর ইফিসিয়েন্সি কত? 2 ইউনিট। তাহলে এখানে 2 ইউনিটের ভ্যালু বের করো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তাহলে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটা দিলে 3 হবে, 3 দিয়ে কাটা দাও, 3 দিয়ে 3 দুগুণে 6, 3 9 27, 3 তিরিক্ষে 9 0, 2930। ঠিক আছে, 2930 হয়ে যাবে এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার। কোন অপশানে আছে? অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দুটি ট্রেন, একটি হাওড়া থেকে পাটনার অভিমুখে এবং অপরটি পাটনা থেকে হাওড়ার অভিমুখে একই সময়ে রওনা হলো। সাক্ষাৎকারের পর তারা 9 ঘন্টা এবং 16 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। তবে ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত হবে? যখন তারা সাক্ষাৎ করে যখন অতিক্রম করে ফেলবে,
সাক্ষাৎ করে যখন অতিক্রম করে ফেলবে, এবার যে টাইমটা দেওয়া থাকবে সেটা কিন্তু আমাদের রুটের মধ্যে চলে আসবে। ঠিক আছে, রুট 9 অনুপাত হচ্ছে রুট হচ্ছে 16, এটা কি আমাদের টাইমের রেশিও। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টাইমের রেশিও। তাহলে এদিকে আমাদের টাইমের রেশিও কত হচ্ছে 3:4, কিন্তু এখানে আমাদের কি এটা আমাদের টাইমের রেশিও, এবার আমাদের চেয়েছে স্পিডের রেশিও, তাহলে স্পিড বা গতিবেগের রেশিও তার উল্টে যায়, তাহলে এদিকে কত হবে 4:3, এটা হবে আমাদের স্পিডের রেশিও। 4:3 কোন অপশানে আছে? অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এই অঙ্কটাকে তোমরা বলতে পারো মুখস্থ করেই নাও, যখন পরস্পরের সাক্ষাৎ হবে, সাক্ষাৎ করে যখন অতিক্রম করে ফেলবে তখন সেটাকে রুটের মধ্যে নিয়ে চলে আসবে। একটি সংখ্যার বর্গের 3/5 অংশ হলো 375, তবে সংখ্যাটি কত? একটি সংখ্যার বর্গ মানে সংখ্যাটার বর্গ মানে হচ্ছে স্কোয়ার, বর্গের 3/5 অংশ মানে 3/5 অংশ, এটা সমান কত? এটা সমান 375 বলা আছে। তাহলে এদিকে এটাকে যদি কাটাকুটি করো তাহলে কত হবে? কাটাকুটি করলে 3 দিয়ে কাটো, 3 একে 3, 3 দুগুণে 6, 3 5 15, 125 হচ্ছে। তাহলে এক্সের স্কোয়ার এটা সমান কত হবে? তাহলে 125-এর সাথে এই 5টাকে আমরা গুণ করব, মানে 625 হয়। তাহলে এক্সের স্কোয়ার এটা ইকুয়াল টু কত? 625। ঠিক আছে, 625। তাহলে স্কোয়ার উঠে কি হয়? স্কোয়ার উঠে এদিকে রুট হয়, তাহলে এদিকে এক্স ইকুয়াল টু কত হবে? 25-এর স্কোয়ার 625 হয়, তাহলে এক্সের মান কত পেলাম? 25 পেলাম। তাহলে এখানে সংখ্যাটি এক্স ধরেছিলাম, তাহলে সংখ্যাটা আমরা 25 পেলাম। কোন অপশানে আছে? অপশান ডিতে আছে। কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ 8,400 টাকা ও 8,652 টাকা, তবে সুদের হার কত? তোমরা এই ফর্মুলা করেছো, এই অঙ্ক এই নিয়মে চক্রবৃদ্ধি সুদটা করেছো। এই 2 বছর যে সুদটা থাকে এখানে আর এখানে, সেটা সবসময় সরল সুদে থাকে, আর সরল সুদে কি হয়? সবসময় আমাদের সমান থাকে, সুদটা সবসময় সরল সুদ মনে রাখবে, প্রতি বছর কিন্তু সমান হয়। তাহলে 8,400-কে 2 বছর যেহেতু বলা আছে 2 দিয়ে ভাগ করে নাও, অর্থাৎ 4200। ঠিক আছে, তাহলে প্রথম বছর 4200 টাকা সুদ হলো, তার পরের বছরও 4200 টাকা সুদ হবে। এটা হয়ে গেল আমাদের এই সরল সুদ, এই দুটো। এবার সুদের যখন সুদ খাটবে সেটা হয়ে যাবে আমাদের চক্রবৃদ্ধি সুদ। এবার এইখানে যেটা পাই আমরা সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য পাই, এটা আমরা জানি। আর এখানে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? এটা হচ্ছে আমাদের সরল সুদ প্রথমটা, আর এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ। এদের পার্থক্য কত? 252। এই টাকাটা হচ্ছে সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। তাহলে এইখানে আমরা কি করব? এইখানে আমরা যেটা পাই সেটা হচ্ছে সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, অর্থাৎ 252। ক্লিয়ার? এই কনসেপ্টটা যাদের জানা থাকবে তারাই কিন্তু অঙ্কটা বুঝতে পারবে। এবার দেখো এখানে 4200 টাকার X% সুদে এই টাকাটা হয়েছে। সুদের যখন সুদ খাটে সেটা তো চক্রবৃদ্ধি সুদ, তাহলে এখানে 4200 টাকার কত পার্সেন্ট সুদ? আমরা ধরে নিলাম যে সুদটা জানি না, আমরা ধরে নিলাম X% সুদ হলো, পার্সেন্ট উঠে তলায় 100 হলো। X% সুদ সমান কত হচ্ছে? 252 টাকা হচ্ছে। তাহলে এখানে এটাকে যদি কাটাকুটি করি তাহলে কত হবে? এদিকে 2 শূন্য কাটা দাও, 2 দিয়ে কাটো, 6 দিয়ে কাটো, 7 দিয়ে কাটো, 7 দিয়ে 6 7 42, 7 দিয়ে কাটো, 3 7 21, 6 7 42। এটা একটু ভুল হলো মনে হচ্ছে, 7 দিয়ে কাটো, 3 7 21, আর এদিকে 3 4 7 28, তাহলে 21, আর এদিকে 6 7 42, ও ঠিকই আছে। আর এদিকে হচ্ছে 6 6 36। তাহলে এক্স সমান কত? এক্স সমান হচ্ছে 6%। তাহলে এটাই পেয়ে গেলাম আমরা রেট, 6% হয়ে যাবে সঠিক অ্যান্সার। রেট সবসময় একই থাকে। এবার যদি এখানে বলতো এই আসলটা কত টাকা ছিল, এই আসলটা কত টাকা ছিল, তখন আমরা কি করতাম? রেট পেয়ে গেলাম কিন্তু 6%। তাহলে আসলটা এবার আমরা জানি না, যদি আসলটা বের করতে বলতো বের করতেই দিতে পারে। তাহলে আসলটা বের করতে দিলে আমরা কি করতাম? প্রিন্সিপালটা আমরা জানি না, কিন্তু রেট জেনে গেছি 6%, পার্সেন্ট উঠে তলায় 100 হলো। এটা সমান যে প্রথম সুদটা সেটা কত আছে? 4200 টাকা।
4200 টাকা। তাহলে 6 7 42 অর্থাৎ 700, 700 সাথে 100 গুণ করে দাও অর্থাৎ 7000 টাকা। ঠিক আছে, এখানে আসল যদি বলতো তাহলে হয়ে যেত কি 7000 টাকা কারেক্ট অ্যান্সার। তো এখানে আমাদের রেটটা চেয়েছে, শুধু আমরা এখান থেকে এটার x% বের করে নিলে আমাদের অ্যান্সার চলে আসবে, 6% হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেনটার অ্যান্সার দাও যে একজন চা ব্যবসায়ী 320 টাকা কেজি দরের দার্জিলিং চায়ের 250 টাকা কেজি দরের আসাম চা কী অনুপাতে মিশিয়ে কেজি 324 টাকা দরে বিক্রি করলে তার 20% লাভ হবে। এই যে এইগুলো তার কেনা দাম, 320 টাকা কেজি দরের সাথে 250 টাকা কেজি দরের চা কী অনুপাতে মেশাতে হবে, মানে এইগুলো তার কেনা দাম। এবার এইটা মিশিয়ে বিক্রি, এটা আমাদের বিক্রয় মূল্য বলা আছে যে এত টাকা দরে বিক্রি করলে তার 20% লাভ হবে। তাহলে এখান থেকে আগে আমরা ক্রয় মূল্যটা বের করব। তাহলে এখানে ক্রয় মূল্য সিপি যদি আমি 100 টাকা ধরি, ক্রয় মূল্য যদি 100 টাকা ধরি, তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে বিক্রয় মূল্য 20% লাভ বলা আছে, তাহলে 120 টাকা হবে। কিন্তু এখানে বলা আছে 324 টাকা বিক্রয় মূল্য, তাহলে 120 সমান কত? 120 সমান হচ্ছে 324 টাকা। তাহলে 1 সমান কত হবে? তাহলে 1 সমান হবে 1 ইউনিট সমান কত হবে? তাহলে 324, ওপরে তলায় হচ্ছে 120, এটা হচ্ছে 1 ইউনিটের ভ্যালু। তাহলে 1 ইউনিটের ভ্যালু যখন পেলাম তখন এবার কি বলা আছে? এই ক্রয় মূল্য বের করবো, অর্থাৎ 100 ইউনিটের ভ্যালু বের করো। তাহলে গণিত 100 করে দাও, তাহলে এটা হয়ে গেল আমাদের ক্রয় মূল্য। তাহলে এদিকে 0 0 কাটা গেল, 2 দিয়ে কাটা দিলে 5, 2 দিয়ে কাটা দিলে 6, 6 দিয়ে 5 6 30, 4 6 24, তাহলে এদিকে কত? 4 5 20, 0 হাতে থাকলো 2, এদিকে হচ্ছে 270। তাহলে এই 270 টাকা এটা হয়ে গেল কি আমাদের ক্রয় মূল্য সিপি। এবার তিনটেই আমরা কিন্তু ক্রয় মূল্য পেয়ে গেলাম। একটা হচ্ছে 320 টাকা কেজি দরের চা, একটা হচ্ছে 250 টাকা কেজি দরের চা, আর একটা হচ্ছে 270 টাকা কেজি দরের চা। এটাকে এবার আমরা অ্যালিগেশন ইউজ করব। তাহলে 270 থেকে, আর অ্যালিগেশনের একটা নিয়ম আছে, একটা সংখ্যার থেকে বড় হতে হবে আর একটার থেকে দেখো ছোট হতে হবে মাঝের সংখ্যাটা, এটা হবে আমাদের অ্যালিগেশন। তাহলে 270 থেকে 250 মাইনাস করলে কত হবে? 20 হবে। আর এইদিকে আমাদের এই 320 থেকে 270 মাইনাস করলে কত হবে? এইদিকে হচ্ছে 50। তাহলে এদিকে অনুপাতের ক্ষেত্রে শূন্যগুলো কাটা যাবে, অর্থাৎ 2:5, 2:5 অনুপাতে কিন্তু মিশ্রিত করতে হবে, অপশন এ। এর এক ব্যক্তি 3 মাসে যা উপার্জন করে 4 মাসে তা কি করে? খরচ করে। মাসিক আয় 1000 টাকা হলে তার বাৎসরিক সঞ্চয়ের পরিমাণ কত হবে? তাহলে এক ব্যক্তি 3 মাসে যা ইনকাম করে, অর্থাৎ 3 মাসে যা উপার্জন অর্থাৎ ইনকাম করে, সেটা 4 মাসে খরচ করে, এটার সমান হবে এক্সপেন্ডিচারের সমান হবে। যে 3 মাসে যে উপার্জন করে সমান 4 মাসে সে খরচ করে দেয়, এটা ইকুয়াল টু এখানে দেখে বোঝা যাচ্ছে। তাহলে এখানে ইনকাম বাই এক্সপেন্ডিচার এটা সমান কি করতে পারি আমরা? কোনাকুনি গুণ, অর্থাৎ 4 ওপরে তলায় 3। এবার এখানে বাৎসরিক আয় যেহেতু মানে বাৎসরিক সঞ্চয় চেয়েছে, তাহলে এখানে আমরা এটাকেও বছরে কনভার্ট করব। যদি এখানে দেখো, যদি এখানে আমরা 4 দিয়ে গুণ করি, তাহলে এখানে 4 4 16 মাস হয়ে যাচ্ছে, অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো এখানে আমরা এক কাজ করব, 3 গুণ করব, তাহলে 3 4 12 মাস হয়ে যাচ্ছে। তাহলে এদিকে এটা হচ্ছে, তাহলে 12 মাসে যত টাকা ইনকাম করে সে কি করছে? 9 মাসে তত টাকা খরচ করছে। ক্লিয়ার? 12 মাসে যত টাকা ইনকাম করছে 9 মাসে তত টাকা, 9 মাসের কিন্তু খরচ করে দিচ্ছে। তাহলে সঞ্চয় হচ্ছে কত মাসের টাকা? 12 মাস ইনকাম করছে, 9 মাস খরচ করছে, সঞ্চয় করছে সে নিশ্চয়ই 3 মাসের টাকাটা সে সঞ্চয় করছে। প্রতি মাসে সে 1000 টাকা যদি ইনকাম করে, তাহলে এখানে 3 মাসে সে 3000 টাকা কিন্তু সঞ্চয় করবে। এই অঙ্কটা আমি আরেকবার বলে দিচ্ছি, এত দূর পর্যন্ত এইটি আমি করছি যে এখানে আমি 12 করলাম কেন, 3 গুণ কেন করলাম, যে এখানে 12 মাসটা পেয়ে গেলাম। আর এখানে যদি এখানে হয়তো 4 গুণ করতাম, তাহলে এখানে 4 4 16 মাস হয়ে যেত। আর বাৎসরিক মানে বছর মানে কি 12 মাসে 1 বছর হয়, তার জন্য আমি এটা করলাম যে এখানে 3 গুণ করলাম, এখানেও 3 গুণ করলাম। যে সে 12 মাসে যত টাকা ইনকাম করে 9 মাস কিন্তু সে খরচ করে, তাহলে সে সঞ্চয় করবে কত মাস? সে বাকি যে 3 মাস সঞ্চয় সমান কি? ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার।
আয় মাইনাস ব্যয়। তাহলে 12 মাস থেকে 9 মাইনাস করব, তাহলে 3 মাসের যে টাকাটা সেটা কিন্তু সে সঞ্চয় করছে। সে 1 মাসে যদি 1000 টাকা আয় করে, তাহলে 3 মাসে কত টাকা? 3000 টাকা কিন্তু সে সঞ্চয় করবে। ঠিক আছে, 3000 টাকা কোন অপশানে আছে? অপশান ডি কারেক্ট অ্যান্সার। দুটি সংখ্যার যোগফল 1400, বড় সংখ্যাটি 20% হ্রাস এবং হ্রাস করলে, এখানে বড় সংখ্যাটি 20% হ্রাস করলে এবং ছোট সংখ্যাটি 20% বৃদ্ধি করলে তার সংখ্যা দুটি সমান হয়, তবে ছোট সংখ্যাটি কত? এটার অ্যান্সার করো। তাহলে বড় সংখ্যাটাকে আমি যদি এক্স ধরি, বড় সংখ্যাটাকে যদি আমি এক্স ধরি, এটার 20% হ্রাস, 20% হ্রাস মানে হচ্ছে 80 তলায় 100। এটার সমান বলা আছে, সমান, তাহলে এখানে সমান লিখব। ছোট সংখ্যাটার কি বলা আছে? ছোট সংখ্যাটাকে আমরা ওয়াই ধরলাম, এটার 20% বৃদ্ধি করলে, অর্থাৎ 120 তলায় 100 বৃদ্ধি করলে সংখ্যা দুটি সমান হবে, তাই আমরা সমান করে দিলাম। সমানের সামনাসামনি তো কাটাকুটি যায়, 4 দিয়ে কাটা দিলে 2, 4 দিয়ে কাটা দিলে 3। তাহলে এদিকে কত? 2x, এটা সমান কত? এটা সমান হচ্ছে 3y। ঠিক আছে, 2x সমান হচ্ছে 3y। তাহলে x বাই ওয়াই এটা ইকুয়াল টু কত হবে? তাহলে y এর সাথে 3 গুণ হয়ে আছে, তাহলে 3 ওপরে তলায় 2। x এর ভ্যালু হচ্ছে, বড় সংখ্যাটা হচ্ছে 3 আর ছোট সংখ্যাটা হচ্ছে 2। দুটি সংখ্যার যোগফল বলা আছে 1400, কিন্তু এখানে কত পেলাম? 3 আর 2 যোগ করলে কত হবে? 5 ইউনিট। দুটি সংখ্যার যোগ করলে কত হবে? 5 ইউনিট, কিন্তু এখানে বলা আছে 1400। তাহলে 5 ইউনিট সমান 1400। তাহলে 1 ইউনিট সমান কত হবে? তাহলে 1 ইউনিট সমান 5 দুগুণে 10, 5 আটে 40, 2800। তাহলে এখানে বলা আছে ছোট সংখ্যাটি কত? তাহলে ছোট সংখ্যাটা আমাদের 2 ইউনিট। তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 28 দুগুণে 5600 কারেক্ট অ্যান্সার। 5 দুগুণে 10, 5 আটে 40, সরি এখানে একটা শূন্য হবে। এই 5 দিয়ে ভাগ করাতে এখানে আমাদের একটা শূন্য হবে। ঠিক আছে, দেখো এখানে একটা শূন্য হবে, যে এদিকে হচ্ছে একটা শূন্য, আর এদিকেও আমাদের একটা শূন্য হবে, যে 5 দুগুণে 10, 5 আটে 40, আর এদিকে একটা শূন্য, তাহলে এদিকে হবে 560 কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 60, 999, 98 বাই 99 গণিত 99। এটার একটা অঙ্কের ট্রিক্স আছে। কীরকম? এই 99টাকে একটু আমরা জাস্ট ভাঙবো, 999টাকে কী করে ভাঙবো? 999টাকে আমরা লিখতেই পারি যে 1000 থেকে যদি 1 মাইনাস করি তবে 999 হয়। পূর্ণতে যেটা থাকে সেটাকে আমরা যোগ চিহ্ন দিতে পারি, কারণ তুমি যদি এখানে লেখো 2 পূর্ণ 2/3, এইটা যা 2 প্লাস 2/3 একই কথা। ঠিক আছে, এটা একই কথা। তাহলে এখানে এটাকে আমরা প্লাস লিখব। তাহলে ওপরে কত? 98, তলায় কত? 99, আর এটাকে জাস্ট একটু একটা ব্র্যাকেট দেব, তারপর এটা গণিত কত আছে বাইরে 99 লিখব। প্রথমে আমরা এটাকে সলভ করব। তাহলে 99 যদি লসাগু হয়, তাহলে 99-এর সাথে 1000 গুণ করলে কত হবে? 99,000। মাইনাস 99-এর সাথে 1 গুণ করলে কত হবে? 99। 99কে 99 ভাগ করলে 1 হয়, ওই 1কে 98 দিয়ে গুণ করলে 98 হবে। এটা এবার পাশে গণিত 99 লিখে দেব। এই 99 তো কাটাই যাবে। তাহলে এখানে দেখো ওপরে 99,000 আছে, তাহলে এটা ইকুয়াল টু ওপরে দেখো 99,000 আছে, মানে এটা দেখো 99,000। প্লাসে মাইনাসে মাইনাস, মানে 99 থেকে 98 মাইনাস করলে কত হবে? 1 হবে। বড়টার আগে মাইনাস সাইন আছে, সুতরাং -1 হবে। তাহলে এটাকে মাইনাস করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। 9 9 9, এদিকে 8 9 9 8, 3টে 9 কোন অপশানে আছে? অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপর পরবর্তী কোশ্চেন, 1234-এর ডান দিকে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে? তাহলে এখানে 1234 এর ডান দিকে, ঠিক আছে, মানে এইখানে আমাদের কোন সংখ্যা বসাতে হবে যেটা আমাদের 9 দ্বারা বিভাজ্য হবে? 9 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? পুরো অঙ্কদ্বয়ের যোগফল যদি 9 দ্বারা ভাগ যায় তবে সেই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে কত হচ্ছে? 4 3 7, 7 2 9, 1 10। তাহলে এখানে 10-এর পাশে কোন সংখ্যা আমরা যোগ করব সেটা আমাদের 9 দ্বারা ভাগ যাবে। অপশান দেখো, 10-এর পাশে যদি আমরা 5 বসাই তাহলে কত হবে? 15 হবে। 15 9 দ্বারা বিভাজ্য হয় না। এখানে আমরা 8 দেখতে পাচ্ছি, 10-এর পাশে 8 যদি রাখি তাহলে এখানে 18 হয়ে যাবে। তাহলে এখানে কত হবে? 9 দ্বারা কিন্তু বিভাজ্য, অর্থাৎ 2।
তাহলে এবার দেখো যে 1 2 3 4-এর পাশে যদি তোমরা 8 রাখো তাহলে যোগ করলে দেখবে 18 হচ্ছে, সেটা আমাদের 9 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য সেটা আমাদের পুরো সংখ্যাটা কিন্তু বিভাজ্য হয়ে যাবে। দুটি সংখ্যার লসাগু 1050, গসাগু 35, একটি সংখ্যা 210 হলে অপরটি কত? তাহলে আমরা কি জানি যে লসাগু ইন্টু গসাগু সমান কি প্রথম সংখ্যা ইন্টু হচ্ছে দ্বিতীয় সংখ্যা, এটা আমরা জানি। লসাগু ইন্টু গসাগু সমান হচ্ছে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা। তাহলে এখানে লসাগু কত আছে? লসাগু বলা আছে 1050 বলা আছে, ঠিক আছে। গণিত গসাগু কত বলা আছে? গসাগু বলা আছে 35। এটা সমান কত? একটা সংখ্যা 210 বলা আছে, অপর সংখ্যা এটাকে আমরা ধরে নিলাম এক্স। সমানের সামনাসামনি কাটা যায়, তাহলে 3 দিয়ে কাটো, 7 দিয়ে কাটো, 5 7 35, 7 দিয়ে কাটো, 3 7 21, 3 দিয়ে কাটো, 3 3 9, 3 5 15। তাহলে এদিকে কত হচ্ছে? এক্স ইকুয়াল টু কত হচ্ছে? 3 5 15, 5 5 25, অর্থাৎ 175। কোন অপশান আছে? অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের বানান মিস্টেক আছে, প্রস্থের 1.5 গুণ, তবে মাঠটির পরিসীমা যদি 600 মিটার হয় তবে মাঠটির ক্ষেত্রফল কত হবে? তাহলে মাঠটির দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তাহলে প্রস্থ যদি 1 হয় এটার 1.5 গুণ, বা এটাকে প্রস্থটাকে এক্স ধরো তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। প্রস্থ যদি এক্স হয় তাহলে এর 1.5 গুণ হচ্ছে দৈর্ঘ্য। 1.5 গুণ মানে কি 1.5 এক্স। পয়েন্টটাকে উঠাতে গেলে তলায় 10 দিয়ে ভাগ করো। এবার এই 10টাকে উঠাতে গেলে এদিকে 10 দিয়ে গুণ, এদিকে 10 দিয়ে গুণ, তাহলে এদিকে কাটা যাবে। 5 দিয়ে কাটো 3, আর 5 দিয়ে কাটো 2x। 5 দিয়ে কাটো 3x, আর 5 দিয়ে কাটো 2x। দেখো 2 এর 1.5 গুণ হয় 3। তাহলে এবার পরিসীমা কি বলা আছে? পরিসীমা বলা আছে 600 মিটার। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি? 2 ব্র্যাকেটে হচ্ছে কি দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্থ, এটা ইকুয়াল টু কি পরিসীমার। তাহলে 2 আর দৈর্ঘ্য প্লাস প্রস্থ অর্থাৎ যোগ করলে কত হবে? 5x হবে। তাহলে 2 গণিত হচ্ছে কত? 5x। এটা হচ্ছে কি পরিসীমা, আর পরিসীমা ইকুয়াল টু কত বলা আছে? 600। তাহলে 5 দুগুণে 10, এই শূন্য কাটা গেল। তাহলে x সমান কত পেলাম আমরা? x সমান আমরা 60 পেলাম। x সমান যখন 60 পেলাম তখন এবার বলা আছে ক্ষেত্রফল কত? তাহলে এদিকে এই x অর্থাৎ এই 3-এর সাথে x গুণ করো, 3 6 18 অর্থাৎ 180, আর এদিকে 2x অর্থাৎ 6 দুগুণে 12 অর্থাৎ 120। তাহলে এদিকে 180-র সাথে 120 গুণ করব, কারণ এরিয়ার আমাদের ফর্মুলা কি? দৈর্ঘ্য গণিত হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্য কত আছে? 180, গণিত প্রস্থ কত আছে? 120। তাহলে এদিকে প্রথমে তো দুটো শূন্য হয়ে যাবে, তাহলে 8 বারং 96, 6 হাতে থাকলো 9, 12কে 12 আর 9 হচ্ছে 21,600। এত বর্গমিটার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এত বর্গমিটার হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে। কত বৃদ্ধি পাবে? প্রথমে বাহু ধরলাম 10 ছিল, মানে বর্গক্ষেত্রের বাহু সবসময় সেম থাকে। তাহলে দুটো বাহু ধরলাম 10 10 করে ছিল, তাহলে ক্ষেত্রফল কত হবে? বাহু ইন্টু বাহু অর্থাৎ 100, মানে বাহুর স্কোয়ার হয়, মানে 10-এর স্কোয়ার 100। কিংবা এটাকে তুমি এই একটা বাহু ধরতে পারো, যে বাহু সবসময় সেম হয়, তাহলে একটা বাহু তোমরা 10 ধরলে, ক্ষেত্রফল কত হলো? বাহুর স্কোয়ার মানে 100 হলো। এবার বাহুটা কি করলে? 10% বৃদ্ধি করলে, তাহলে এখানে 10% বৃদ্ধি করে কত হলো? তাহলে 10-এর 10% বৃদ্ধি মানে কত? 110, তলায় হচ্ছে 100। দেখো এই 0 0 কাটা যাবে, 11কে 11 হলো। তাহলে এই বাহুটা 10% বৃদ্ধি পেয়ে কত হলো? 11 হলো। তাহলে এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল কত হবে? তাহলে বাহুর স্কোয়ার মানে 11-র স্কোয়ার, 11-র স্কোয়ার কত? 121। তাহলে এখানে প্রথমে 100 ছিল, এখন 121 হলো। কত বৃদ্ধি পেল? 21 বৃদ্ধি পেল। এবার 100 থেকে বৃদ্ধি পাওয়া মানে আমাদের পার্সেন্টেজে বৃদ্ধি পাওয়া, ঠিক আছে। 21% বৃদ্ধি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এটার আরেকটা ফর্মুলা আছে, কি ফর্মুলা? যে x প্লাস ওয়াই
প্লাস এক্স ওয়াই বাই 100। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এরকম যখন কিছু বলা থাকবে তখন আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব। আয়তক্ষেত্রের তো বর্গক্ষেত্রের তো প্রতিটাই দৈর্ঘ্য সমান, তাহলে প্রথমে আমরা 10 লিখব, প্লাস 10 লিখব, প্লাস 10 10 100, তলায় হচ্ছে 100। তাহলে 10 আর 10 যোগ করলে কত হবে? 20 হবে, প্লাস হচ্ছে কত? 100 100 কেটে আমাদের 1 পড়ে থাকবে, তাহলে 20 প্লাস 1 সমান হচ্ছে 21%। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, 21% হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি শ্রেণীতে 21 জন বালকের মধ্যে 66 জন ফুটবল এবং 32 জন ভলিবল খেলতে পারে। 6 জন কোনো খেলাই জানে না, তবে কতজন বালক উভয় খেলা জানে? তাহলে ফুটবল প্লাস ভলিবল প্লাস জানে না, অর্থাৎ জানে নাটাকে আমরা নো লিখলাম। তাহলে কতজন? 66 জন ফুটবল খেলতে জানে, 32 জন ভলিবল খেলতে জানে, আর কেউ জানেই না খেলতে কোনো খেলায়, সেটা হচ্ছে 6 জন। 6 6 12, 12 2 14, 4 হাতে থাকলো 1 9, 104 জন কিন্তু ভলিবল প্লাস ফুটবল প্লাস কোনো খেলাই জানে না। এবার 81 জনের মধ্যে কি করব? উভয় খেলাই জানে, তাহলে উভয় খেলা এখানে দেখো বলা আছে 81 জন বালক, এরা কিন্তু 81 জন টোটাল বালকটা। এবার এটা কি করব? আমরা 81 থেকে মাইনাস করব, তাহলে আমরা উভয় খেলাটাই পেয়ে যাব। মাইনাস কেন করব? এই যে এইগুলো আমাদের এই যে 104 জন, এটা কিন্তু 81-র মধ্যেই ঢুকে আছে, তাই আমরা মাইনাস করব। ঠিক আছে, তাহলে এদিকে কত হচ্ছে? 23 জন। ঠিক আছে, তাহলে উভয় কত খেলাই জানে? সেটা হবে 23 জন, অপশন ডি। দুটি সংখ্যার সমষ্টি 144, তাদের অন্তর 36 হলে সংখ্যা দুটি কী কী? এইটার আমরা ট্রিক্স বলে দিয়েছি যে এক্স প্লাস ওয়াই এটা সমান হচ্ছে 144, আর এক্স মাইনাস অন্তর মানে পার্থক্য, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এটা সমান কত? 36। বড় সংখ্যা যদি বের করতে বলে, যে বিগ সংখ্যা যদি বের করতে বলে, তখন কি করব আমরা? দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে একটা আমরা সংখ্যা পেয়ে যাব, সেটা আমরা বড় সংখ্যা। স্মল সংখ্যা যদি বের করতে বলে তখন কি করব? 144 থেকে মানে দুটো সংখ্যা থেকে আমরা দুটো সংখ্যাকে মাইনাস করে 2 দিয়ে ভাগ করলে আমরা স্মল সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এদিকে কত হচ্ছে? এদিকে হচ্ছে 40 70 80 180, 180 তো হচ্ছে, এটা তলায় 2। আর এদিকে কত হচ্ছে? তাহলে এদিকে হচ্ছে 8 আর 6 14, 3 আর 1 4 0, 108 হচ্ছে বাই 2। তাহলে এদিকে একটা সংখ্যা আমরা 90 পেয়ে গেলাম, আর আরেকটা সংখ্যা কত? 54 পেয়ে গেলাম। একটা 90 একটা 54 কোন অপশানে আছে? অপশান সি কারেক্ট অ্যান্সার। কুড়ি বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 4:1 ছিল। 4 বছর পরে তাদের বয়সের অনুপাত 2:1 হবে, তবে পুত্রের বর্তমান বয়স কত? এই অঙ্কগুলো আমরা এইভাবে প্রেজেন্ট প্রথমে লিখি, পূর্বে বললে ওপরে আর পরে বললে নিচে। প্রথমে 20 বছর পূর্বে বলা আছে, অনুপাত কত ছিল? 4:1। এখানে আর আমি লিখছি না যে কোনটা পিতা কোনটা পুত্র, অবভিয়াসলি যেটা বড় সেটা পিতা হবে। আর 4 বছর পরে সেটা বলা আছে কত? 2:1 বলা আছে। ঠিক আছে, এদের ডিফারেন্সটা দেখো, এইটার হচ্ছে 4 আর 2 ডিফারেন্স 2, আর এখানে হচ্ছে 0, আমাদের সমান করতে হবে। তাহলে 2 আর 1-এর ডিফারেন্স 1 হয়, সেই দুটোকে গুণ 1 এই দুটোর সাথে গুণ করলে 4:1 হবে। আর এই দুটোর ডিফারেন্স 3, এটা এখানে গুণ করলে কত হবে? তাহলে এখানে গুণ করলে 3 দুগুণে 6, আর এদিকে হচ্ছে 3 একে 3, 6:3। তাহলে এইখানে 6:3 হলো। এবার ডিফারেন্স দেখো, 2-এর ডিফারেন্স, এদিকে দেখো 2-এর ডিফারেন্স, মানে 1 ইউনিট ছিল, 2 ইউনিট পরে 3 হলো। এখানে আমরা 2 ইউনিট পরে দেখলাম, কিন্তু এখান থেকে এখানের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে 2 ইউনিটের, আর এইখান থেকে এইখানের ডিফারেন্স বয়সের ক্ষেত্রে কত? 24 বছরের ডিফারেন্স। তাহলে 1 ইউনিট সমান কত? 1 ইউনিট সমান 12। পুত্রের বর্তমান বয়স কত? তাহলে এখানে পুত্রের 1 ইউনিটের ভ্যালু আমরা কত পেলাম? 12 পেলাম। এটা কি 20 বছর আগে, তাহলে বর্তমানে আসতে গেলে তাকে 20 বছর পেরাতে হবে, তাহলে 20 প্লাস করে দাও, অর্থাৎ 32 বছর। পুত্রের যে বর্তমান বয়স হবে সেটা হবে 32 বছর।
একটি গ্লাসে শরবতে সিরাপ ও জলের রেশিও 5:3। ওই শরবতে কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে নতুন শরবতে অর্ধেক সিরাপ অর্ধেক জল হবে? প্রথমে সিরাপের রেশিওটা কত আছে? প্রথমে 5 আর 3 8-এর মধ্যে 5 ইউনিট হচ্ছে সিরাপ, আর এদিকে হচ্ছে সিরাপ, অর্থাৎ এটাকে আমরা এস লিখছি। আর জল সবসময় জিরোতে থাকে, সে দুধ কিংবা জল বলা থাকলেও আমরা জলটাকে সবসময় জিরোতে ধরবো, ঠিক আছে। এবার কত অংশ তুলে নিয়ে জল ঢালে নতুন শরবতে অর্ধেক কি হবে? এই অর্ধেক হবে সিরাপ, অর্ধেক হবে জল, মানে দুটোই আমাদের সেম থাকছে, মানে এই দুটোই সেম মানে কি সিরাপ আর জল মিলে অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে এখানে মাঝের ভ্যালুটাকে আমরা রাখবো, মানে দুটো মিশ্রিত হয়ে সেটা অর্ধেক হয়ে যাচ্ছে, মানে সিরাপও অর্ধেক জলও অর্ধেক। তাহলে এইখানে এটাকে আমরা অ্যালিগেশন মেথড ইউজ করব। আর অ্যালিগেশনটা করার আগে একটু এটাকে আমরা ভগ্নাংশটাকে ছোট করব। কীরকম করে করব? যে 8 আর 2-এর লসাগু কত হয়? 8 হয়। তাহলে প্রতিটার সাথে আমরা 8 করে গুণ করব। প্রতিটার সাথে 8 করে গুণ করলে সেটা আমাদের ভগ্নাংশটা কেটে যাবে। তাহলে এদিকে দেখো 8 8 তো কাটাই গেল, তাহলে এটাকে আমরা নিচে লিখছি যে সিরাপ জল, তাহলে এদিকে 8 8 কেটে গেল, তাহলে সিরাপ হলো 5। 8-এর সাথে 0 গুণ করলে 0, আর এদিকে কত হচ্ছে 4 2 8, অর্থাৎ এদিকে হচ্ছে 4। এবার এটাকে অ্যালিগেশন যদি করো, এই 0 থেকে 4 থেকে 0 মাইনাস করলে 4ই হয়, আর এদিকে কত 5 থেকে 4 বাদ দিলে 1 হয়, তাহলে 4:1। এবার বলা আছে কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালতে হবে। জল কত আছে? 1 ইউনিট। টোটাল কত ইউনিটের মধ্যে? 5 ইউনিটের মধ্যে, মানে 1/5-এর মধ্যে কিন্তু 1/5 অংশ কিন্তু জল আছে। কিছু টাকা 7 বছরের সুদে আসলে 7,100 টাকা হয়, 4 বছরে 6,200 টাকা হলে টাকার পরিমাণটা কত? তাহলে 7 বছরের যে সুদে আসলে অ্যামাউন্টটা সেটা বলা আছে কত? 7,100 টাকা বলা আছে। এবং 4 বছরের যে সুদে আসলে সেটা বলা আছে কত? 6,200 বলা আছে। তাহলে এটার আমরা ডিফারেন্স দেখব, মানে 3 বছরে যখন ডিফারেন্স করব তখন প্রিন্সিপাল কেটে যাবে, ইন্টারেস্ট পড়ে থাকবে। তাহলে এদিকে কত হচ্ছে? 800 900 হচ্ছে 3 বছরের যে সুদ সেটা হচ্ছে 900। তাহলে 1 বছরের সুদ কত হবে? তাহলে 1 বছরের সুদ 3 3 9, অর্থাৎ 300। তাহলে 1 বছরের সুদ হচ্ছে 300 টাকা। তাহলে এখানে যে কোনো একটা ধরতে পারো, আমরা 4 ইউনিটের ভ্যালুটা বের করছি। তাহলে 4 ইউনিটের ভ্যালু কত হবে? মানে 4 বছরের সুদ কত হবে? তাহলে 3 4-এ 1200 টাকা। 1200 টাকা হবে 4 বছরের সুদ। 4 বছরের সুদ আসল অ্যামাউন্ট বলা আছে কত? 6,200। তাহলে সুদ আসল থেকে যদি তুমি সুদটাকে মাইনাস করো তবে কিন্তু আসল পড়ে থাকে। সুদ আসল কত আছে? 6,200 টাকা। এটা কি 4 বছরের সুদ আসল। আর 4 বছরের সুদ কত বলা আছে? 1200 টাকা। এটাকে তুমি মাইনাস করে দাও, তাহলে কত হবে? 5,000 টাকা। এটা হয়ে যাবে কি প্রিন্সিপাল। আর দুটো কোশ্চেন, একটি সংখ্যার সাথে তার 1/4 অংশ যোগ করলে 30 হয়, তবে সংখ্যাটি কত? সংখ্যাটা ধরলাম এক্স, এবার তার যোগ করতে হবে কি তার 1/4 অংশ। কার? সংখ্যাটির 1/4 অংশ। তাহলে এক্সের 1/4 অংশ মানে কত? এক্স গণিত 1/4 মানে x/4। এই x/4কে যোগ করলে যোগফল কত বলা আছে? যোগফল বলা আছে 30। তাহলে এদিকে 4 যদি লসাগু হয় তাহলে 4x-এর সাথে গুণ করলে 4x, আর এই x যোগ করলে কত হবে? 5x। এটা ইকুয়াল টু 30। 5 6 30, x ইকুয়াল টু কত? 4 6 24। তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে 24। কয়লার মূল্য 25% বাড়লে কয়লার জন্য ব্যয় বৃদ্ধি না করে গৃহস্থকে কয়লার ব্যবহার কত কমাতে হবে? প্রথমে 100 ছিল, 25% বাড়লো মানে 125 হলো। একশো ছিল, 25% বৃদ্ধি পেয়ে কত হলো? 125 হলো। কিন্তু গৃহস্থ 125 ইউনিট সে ব্যবহার করবে না, সে করবে এই 100 ইউনিট। তাহলে 125 থেকে 100 করতে গেলে তাকে কত কমাতে হবে?
25 ইউনিট কমাতে হবে। কতর মধ্যে? এই 125 থেকে তো কমাতে হবে, 125 তলায়, ইন্টু কি? ইন্টু হচ্ছে 100। 5 দিয়ে কাটো, 5 25 সঙ্গে 125, 5 দিয়ে কাটো, 5 20 100, অর্থাৎ তার ব্যবহার কিন্তু 20% কিন্তু কমাতে হবে। ঠিক আছে, কোন অপশানে আছে? অপশান ডি কারেক্ট অ্যান্সার। তো এইটাই আমাদের শেষ কোশ্চেন ছিল। এবার আমাদের চ্যানেলটিকে 8K সাবস্ক্রাইবের টার্গেট আছে, তো চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।